একবার গেলে ফেরে না কেউ, নরকের যাত্রী। আজ ঋতুরাজের জন্মদিন। পড়াশোনার সমস্ত গণ্ডি পেরিয়ে সে আজ এক কর্পোরেট অফিসে কর্মরত। ঋতের জীবনে ইচ্ছে ছিল সে বিশাল লেখক হবে, কিন্তু মধ্যবিত্ত বাড়িতে কি আর অত কিছু বোঝে? মধ্যবিত্ত বাড়িতে মোটা মাইনের একটা চাকরি জোটাতে পারলেই সবাই সন্তুষ্ট। আজ যদি সরকারি চাকরি হয় তাহলে তো কোনো কথাই নেই। মাস্টার্সের পর সল্টলেকে চাকরি জোগাড় করতেই ঋতের কম করে ৬-৭টা জুতো হয়েছে। জন্মদিন বলেই ঋতুরাজ আজ ঠিক করেছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে মা, বাবা আর বোনকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করবে। কিন্তু এদিকে ঋতের বস মহাজাদ্রের লোক, কিছুতেই ওকে আজ আগে ছাড়বে না। ঋত ছুটির কথা বলতে যাওয়ায় বস তো শটাং না করে দেয়। ঋত মনে মনে বলে, ফালতু বস একটা শালা, সারাদিন কাটিয়ে মারছে। আজকের দিনটা একটু ছাড় দিতে বলছি, তাও দেয় না। ছুটির চান্স নেই দেখে ঋত কাজে মন দেয়। কাজ শেষ করে ঋত বিধাননগর স্টেশনে এসে কল্যাণী সীমান্ত ধরে বাড়ি ফেরার জন্য। ট্রেনে উঠেই ঋত দেখলো জানলার ধারের একটা সিট ফাঁকা। এই সৌভাগ্য সাধারণত ঋতের হয় না। মধ্যবিত্তের কাছে অফিস থেকে ফেরার পথে ট্রেনে উঠেই সিট, তাও আবার জানলার ধারে, এটা একটা স্বপ্নের মতো। ট্রেনের কম্পার্টমেন্টে বিপরীতের সিটে হঠাৎ এক পরিচিত মুখের সঙ্গে দেখা। এই মুখ ঋতুরাজের চেনা। চোখগুলো ভীষণ রকম পরিচিত। পরিচিত মুখ থেকে স্পষ্ট ভেসে আসে, শুভ জন্মদিন প্রহর। প্রহর বলে ঋতুরাজকে ডাকার অধিকার ছিল এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধুমাত্র একজনের। সেটা হলো নয়নিকা। নয়নিকা ঋতুরাজের প্রাক্তন প্রেমিকা। ওদের সম্পর্ক ছিল সেই কলেজ জীবন থেকে। কলেজে সবাই ওদের সম্পর্কের কথা জানত, কিন্তু ওদের যে কেন বিচ্ছেদ হলো সেটা শুধু ওরাই জানে, আর কেউ জানে না। নয়নিকার চোখের গভীরতায় ঋত হারিয়ে গিয়েছিল। আচমকা ট্রেনের ঝাঁকুনিতে ঘোর কাটল ওর। এবার ঋত বলল, আরে তুই, তোর আমার জন্মদিন মনে আছে এখনো? যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। তোর জন্মদিন আমি ভুলে যাব সেটা তুই ভাবতে পারলি? মনে রাখার মতো এমন কিছু কাজ আমি করেছিলাম কি? ছাড়, বাদ দে। কেমন আছিস? নতুন জীবন কেমন কাটছে? আর তোর লেখার খবর কি? বাবারে, এত প্রশ্ন একসাথে, একটা একটা করে উত্তর দিই। ভালো আছি রে, একটা চাকরি করছি সল্টলেকে। লেখালেখির খবরটা বল। এতদিনে নিশ্চয়ই আগের থেকে পপুলারিটি বেড়েছে। লেখালেখির কথা আর বলিস না, ওসব এখন ভাবারও সময় নেই। বাহ, ভালো তো, চাকরি পেয়েছিস, এ তো ভালো খবর। লেখালেখির কথা ছাড়বো কেন? এ কি বড্ড চাপ রে, বড্ড চাপ। সময় হয় না ওসব নিয়ে বসার। বাদ দে ওসব। তা তুই কেমন আছিস? ভালোই। তবে তুই লেখা ছাড়লি কেন? কত ভালো লিখতিস তুই। হ্যাঁ, লিখতাম, এখন লিখি না। কিছুক্ষণ একটা নীরবতা খেলে যায় দুজনের মধ্যে। নীরবতাটা ভাঙায় নয়নিকা বলে ওঠে, হ্যাঁ রে, কাকু কাকিমা কেমন আছেন? আর বোন? ও তো আবার এই বছর কলেজে উঠলো না? হ্যাঁ রে, সবাই ভালো আছে। বোন স্টেট ইউনিভার্সিটিতে পড়ছে। ঋত খুব একটা কথা বলতে চাইছে না, কারণ ইতিমধ্যে ওর মাথার ভেতরে নয়নিকার সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো এক লহমায় সমস্ত ধুলো ঝেড়ে মাথার ভেতরেই জট পাকিয়ে উঠেছে।
মনে পড়ে যাচ্ছে ওদের একসাথে হাত ধরে কলকাতার অলি গলি ঘোরার কথা। মনে পড়ে যাচ্ছে কলেজে ক্যান্টিনের আড্ডা, ক্লাস বাঙ্ক মেরে গঙ্গার ঘাটে বসে চায়ের আড্ডার কথা, শাহরুখ খানের সিনেমা দেখতে যাওয়ার কথা। রীত আর পুরনো কোনো কথা মনে করতে চায় না, তাই এক প্রকার নিজেকে কোনো ক্রমে আটকে রেখেছে ওর প্রাক্তনের সঙ্গে বার্তালাপে। নয়নিকাই আবার নীরবতা ভেঙে বলে ওঠে, কি রে প্রহর, চুপচাপ আছিস যে? বকবকিয়ে স্বভাবটা কি এখন আর নেই? না, বাবা, তুই নাকি চুপচাপ, ভাবা যায়? কি জানি না। তো বল, আজকের প্ল্যান কি? কেমন কাটলো দিন? মধ্যবিত্তের আবার জন্মদিনের প্ল্যান? কিছুই প্ল্যান নেই রে। এই অফিস থেকে বাড়ি ফিরছি, মা বাবা বোনকে নিয়ে একটু বেরোবো রাতে ডিনার করতে। বাহ, এইটুকুই অনেক। তা বলছি, আমি ট্রিট পাবো না? না না, তা বল কি খাবি? কেন, লোকাল ট্রেনের স্পেশাল ছোলা মাখার কথা তুই ভুলে গেলি? ও হ্যাঁ, তাই তো। দাঁড়া, দাদা এদিকে এলে কিনে দিচ্ছি। তোর জন্য একটা ট্রিট তো বানতা হ্যায়। অনেক বদলে গেছিস প্রহর। সময়ের সাথে সাথে মানুষ তো বদলাবি। আসলে রীত কিছুই ভোলেনি, শুধু ভুলে থাকার অভিনয় করে গেল নয়নিকার সামনে। প্রেম ট্রেম করছিস না? না রে, ওইদিকে আর যাচ্ছি না। কেন কেন? আমাদের শেষ দেখা, শেষ মুহূর্তের ঘটনাটাই বারংবার আমায় সাবধান বাণী দেয় প্রেম না করার। 3 বছর হয়ে গেল প্রহর, ওই ঘটনা এখনো ভুলিসনি দেখছি। জীবনে কিছু ঘটনা অতি অবশ্যই মনে রেখে দিতে হয় নয়নিকা, আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। ওতে পথ চলা সহজ হয়। বাদ দে। তা তোর খবর বল, তুই বিয়ে করিসনি কেন? খুব তো বিয়ে পাগলা ছিলিস। বলেই হেসে ফেলল রীত। হ্যাঁ, বিয়ে করছি তো, এই তো ফেব্রুয়ারির 12 তারিখ। কথাটা শুনেই কেমন যেন মন মরা হয়ে যায় রীত, তবে সেই ছাপ মুখে আনতে দেয় না সে। রীত হেসে বলে ওঠে, আরে বাস, অনেক শুভকামনা রইল তোর নতুন জীবনের জন্য। তা কোথা থেকে ফিরছিস? বিয়ের শপিং নাকি? হ্যাঁ রে, এই টুকটাক শপিং। নয়নিকার গলা কাঁপছে, সে কম্পিত কণ্ঠস্বর নিয়ে ম্লান একটা হাসি ঠোঁটের গোড়ায় এনে বলে, তোর খারাপ লাগছে না প্রহর? 12 ফেব্রুয়ারির তারিখটা তো আমাদেরও হতে পারতো। হতে পারতো নয়ন, হচ্ছে না। বিধাতা যা চান তাই হচ্ছে। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। রীতের মনে হয় সে তার জীবনের জন্মদিনের শ্রেষ্ঠ উপহারটা পেল, তার কলেজ জীবনের প্রেমিকার বিয়ের সংবাদ পেল। তা পাত্রটিকে? সৌমিক তো? আমাদের ব্রেকআপের পর তো তুই আর সৌমিক এই 3 বছর চুটিয়ে প্রেম করেছিস। আমায় আগেই বলতে পারতিস সৌমিকের বিষয়টা, তাহলে আর তোদের দুজনের প্রেম জীবনের ওই প্রথম 1 বছর নষ্ট হতো না। রীতের গলায় অভিযোগ এবার সুস্পষ্ট, কথার ভাঁজেই হাজারো অভিমান জমে আছে সেটাও স্পষ্টতর হয়। হ্যাঁ, আমি আর সৌমিক বিয়ে করছি। তোকে এখনই ইনভাইট করলাম রে, পরে আবার কবে দেখা হবে কি হবে না। বাই দ্য ওয়ে, তুই তোর নম্বরটা দে না। নাম্বারটা অপরিবর্তিত রয়েছে, ব্লক লিস্ট থেকে আনব্লক করলেই পেয়ে যাবি। আচ্ছা দাঁড়া। মুহূর্তেই ব্লক লিস্ট খুলে নাম্বারটা আনব্লক করে নয়নিকা। তবে একটা কথা বলবো? বল না। তোর মুখে আমার নামটা নয়ন হিসেবেই ভালো লাগে, ওই নামটাতেই ডাক। তোর মুখে নয়নিকা নামটা বেমানান লাগছে শুনতে। আমাকে নয়ন বলে ডাকার অধিকার তো তোকে আগে থেকে দেওয়া আছে। না রে, সময় সবকিছু পাল্টে দেয়।
তাছাড়া তোর নাম তো নয়নিকাই, সমস্যা কি? বেশ, বলে মেয়েটা চুপ করে যায়। ছুটন্ত ট্রেনের জানলার ধারে বসা নয়নিকার মুখ ছুঁয়ে যাচ্ছে পাগল হাওয়া, এলোমেলো করে দিচ্ছে চুলগুলো, তার সঙ্গেই হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে দুটো মন। ইতিমধ্যে ছোলাওয়ালা দাদার কাছ থেকে ছোলা কিনেই নয়নিকার হাতে ধরাতে যাবে রীত। সে লক্ষ্য করল এইরকম উজ্জ্বলতা রীত আগে কখনো দেখেনি তো নয়নিকার মুখে, তবে আজ দেখেছে। এই উজ্জ্বলতা কিসের জন্য সেটা রীতের বুঝতে বেশি সময় লাগেনি, কিন্তু আজ এই নয়ন আর প্রহরের নয়, আজ এই নয়নিকা সৌমিকের। রীত এবার বলে, ওর বিয়েতে মনে হয় না আমার থাকা হবে বলে, কারণ সেদিন আমার মাসির মেয়েরও বিয়ে, ওখানেই থাকতে হবে। আসলে তেমন কিছুই না। রীত চাইছে নয়নিকার বিয়ে এড়িয়ে যেতে, কারণ রীত কি করে ওর চোখের সামনে ওর নয়নকে অন্য কারো হতে দিতে পারে, তাই একটা অজুহাত খুঁজছিল। কনের সাজে নয়নিকাকে সৌমিকের বদলে ঋতুরাজের দেখার কথা ছিল, কিন্তু সেটা তো হবে না। আগামী 12ই ফেব্রুয়ারি রীতের নয়ন সৌমিকের জন্য কনে সাজবে। রীত ওর ব্যাগ থেকে একটা বইতে শুভেচ্ছা বার্তা সহ সই করে নয়নিকাকে দিয়ে বলে, তোর বিয়েতে তো আর যাওয়া হবে না, তবে এটা তোর গিফট, নে ধর, আমার নামার সময় এলো। নয়নিকা দেখে বইতে লেখকের নামটা ঋতুরাজের, বইয়ের নাম নয়নের প্রহর। ইতিমধ্যে ঋতুরাজের নামার সময় হয়ে যায়। ঋতুরাজ নয়নিকাকে বলে, ভালো থাকিস, টাটা। নামার পরই বইয়ের উৎসর্গের পাতায় নয়নিকা দেখে সেই মানুষকে যে আমার জন্মদিনে আমাকে একটা কঠিন সত্যির মুখোমুখি দাঁড় করিয়ে স্ট্রিট ল্যাম্পের হলদে আলোয় ম্লান করাতে করাতে কলকাতার ভিড় ময়দানে একা রেখে চলে গেছিল। নয়নিকার খেয়াল হয় আজও ঋতুরাজের জন্মদিন। আজ থেকে 3 বছর আগেও ঠিক আজকের দিনেই ওদের সম্পর্কের জবনিকা পতন হয়েছিল। বিশাল ময়দানে ভিক্টোরিয়া আর কলকাতাকে সাক্ষী রেখে। আজ থেকে 3 বছর আগে নয়নিকা আর রীতের ব্রেকআপ হয়। নয়নিকার বাবা রজত বাবু অত্যন্ত প্রভাবশালী মানুষ। ওনার মেয়ে হয়ে রীতের মতো একটা মধ্যবিত্ত বাড়ির বেকার ছেলের সঙ্গে নয়নিকার সম্পর্কটা কিছুতেই মেনে নেননি তিনি। রজতবাবু তার মেয়েকে বলেন রীতের সঙ্গে সম্পর্ক নিয়ে এগোলে উনি আত্মহত্যা করবেন। মা মারা যাওয়ার পরে ছোট থেকেই নয়নিকা একটু বেশি বাবা ঘেঁষা। নয়নিকার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ ছিল ওর বাবা, তবে রীতকে সে উন্মাদের মতো ভালোবাসত। বাবার কথায় সে সামান্য ভীত হয় বটে, তবে তাও বাবার চোখ এড়িয়ে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছিল ওরা। হঠাৎ একদিন ঋতুরাজের সঙ্গে নয়নিকা বেরিয়েছিল, তখনই কোনোভাবে সেই দৃশ্য চোখে পড়ে রজতবাবুর। কিন্তু দুঃখের সংবাদ এই যে 1 ঘন্টার মাথায় নয়নিকার কাছে ফোন আসে তার বাবা 12 থেকে 14টা ঘুমের ওষুধ খেয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি। অপরদিকে রীত একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিত, কিন্তু কোনোটাতেই সফল হতে পারত না। ধীরে ধীরে বেকারত্বের ট্যাগটা যেন ঋতুরাজের গায়ে গাঢ় হয়ে বসতে লাগলো। অসুস্থ বাবাকে নিয়ে সবসময় একটা ভয় থাকতো নয়নিকা। ঋতুরাজও বেকার, মাসের শেষে টাকা বলতে 2টো টিউশনি পড়ানোর টাকা। রজতবাবু ও নয়নিকাকে বিয়ে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এক প্রকার পরিস্থিতির শিকার হয়েই বুকে পাথর রেখে ব্রেকআপ করে নিয়েছিল নয়নিকা। অবশেষে
ডিসেম্বরের 22 তারিখ বিকেলে ময়দানের রীতের সঙ্গে দেখা করে সে। তুমুল ঝামেলা করে সম্পর্ক থেকে বেরিয়ে আসে। নিজের মনের কথা ভুলে সব মেনে নিয়েছিল নয়নিকা, শুধু বাবার মুখের দিকে চেয়ে। রীত সে বিষয়ে বিন্দু মাত্র আঁচ পায় না। আর রইল বাকি সৌমিককে বিয়ে করার কথা। তার পিছনে রয়েছে নয়নিকার বাবার করুণ অনুরোধ। সৌমিকের সঙ্গে ওর বন্ধুত্ব 8-9 বছরের হলেও তাদের প্রেমের সম্পর্ক মাত্র 1 বছরের। এসব কথা আরও অনেক অনেক কিছু জানাবে বলে নয়নিকা সমস্ত পুরনো ঘটনাগুলোর জন্য একবার সরি বলবে বলে আজ থেকে 3 বছর আগে ময়দানের মাঠে ওকে একা ছেড়ে আসার সমস্ত ঘটনা জানাবে বলে সৌমিকের নয়নিকা হওয়ার আগে শেষবার প্রহরের নয়নিকা হিসেবে ভালোবাসি জানানোর জন্য ঋতুরাজের নাম্বারটা ডায়াল করলো। কিন্তু অপর প্রান্ত থেকে ভেসে এলো যান্ত্রিক শব্দ। আপনি যেই নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি বর্তমানে কোনো অস্তিত্ব নেই। নাম্বারটা চেক করে আবার ডায়াল করলো। তখনও সেই যান্ত্রিক কণ্ঠস্বর বলেই চলেছে, দয়া করে নাম্বারটি যাচাই করুন। তখনই ট্রেনের দরজার দিকে ছুটে এলো নয়নিকা। দেখলো ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ছে। প্রহর তার পিঠব্যাগটা ঠিক করতে করতে এগিয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডের দিকে। অনেকটা দেরি হয়ে গেল। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসেছে প্রায়। এখন আর কোনোভাবেই ফেরার উপায় নেই। ডাউন ট্রেন ধরে গেলেও স্টেশনে আর প্রহরকে পাবো না ফর শিওর। ভালো থাকিস প্রহর। মনে মনে একটা কথাই বলেছিল নয়নিকা। নয়নিকা আর প্রহর যে কম্পার্টমেন্টে ছিল, সেই কম্পার্টমেন্টের এক যাত্রীর ফোন থেকে ভেসে আসছে একটা চেনা কবিতার লাইন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা।